আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পুনরায় আমার ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমার ক্লাসের শুরুতে সবাইকে ফুলেল শুভেচ্ছা এবং সবার প্রতি রইল আমার সালাম এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আমার এই অনলাইন ক্লাস মনোযোগ সহকারে শুনবে এবং তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ এখান থেকে সংগ্রহ করে নিবে এবং জীবনকে শানিত করবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে আমাকে চিনো। আমি মোহাম্মদ হামেদ হাসান, সিনিয়র প্রভাষক, কর্নেল অবলী আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজারিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে আমলাতন্ত্র। আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর আমরা আলোচনা করব। আমরা ছবিতে একজন মহান ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যিনি হচ্ছেন বিশিষ্ট দার্শনিক ম্যাক্স ওয়েবার, যাকে আধুনিককালের সমাজবিজ্ঞানী হিসাবে অভিহিত করা হয়। তিনি 1864 সালের 21শে ফেব্রুয়ারি জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম আমলাতন্ত্র সম্পর্কে সুসংবদ্ধ আলোচনা করেন, তাই আমরা তাকে আদর্শ আমলাতন্ত্রের জনক হিসেবে জানি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের সচিবালয়। আমলাতন্ত্রের প্রধান কেন্দ্রস্থল হচ্ছে এই সচিবালয়। এই কারণেই আমি এই ছবিটি তোমাদের জন্য এখানেই উপস্থাপন করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্র একটি অপরিহার্য বিষয় হিসেবে পরিগণিত। প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের উদ্দেশ্য কর্মসূচি বাস্তবায়নে সরকারকে প্রশাসনিক ও দাপ্তরিক কাজে সহযোগিতা করা হলো আমলাতন্ত্রের প্রধান কাজ। সরকারের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আমলাদের উপর নির্ভরশীল। এই জন্য বলা হয় বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্র আমলা নির্ভর। আমলাতন্ত্রের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্ব সরকার পরিচালনায় সহযোগিতা পেয়ে থাকে, কেননা আমলারা পেশাগত দিক থেকে থাকেন অনেক পারদর্শী। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু তারা আইনগত প্রশাসনিক দিক থেকে বেশি অভিজ্ঞ নয়। ফলে সমস্যা সমাধানের জন্য তাদের আমলাদের উপর নির্ভর করতে হয়। আমলাতন্ত্র যে কোনো জটিল ও কঠিন সিদ্ধান্ত বাস্তবায়নে পরস্পর সংযুক্ত থেকে কাজ করে। তাছাড়া আইনসভায় পাশকৃত আইনের খসড়া ও রাজনৈতিক নেতৃত্বকে আমলারা সরবরাহ করে থাকে। সেই জন্য বলা হয় আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় আমলাতন্ত্র হলো সরকারের মূল চাবিকাঠি। এই অধ্যায়ে আমরা আমলাতন্ত্রের ধারণা, বৈশিষ্ট্য এবং কার্যাবলী ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা শুনব। আমরা আজকের ক্লাস থেকে এবং আলোচনা থেকে যেই বিষয়গুলো আমরা শিখব সেগুলো হচ্ছে আমলাতন্ত্রের ধারণা ব্যাখ্যা করতে পারবো, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বলতে পারবো, আমলাতন্ত্রের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো এবং জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা আমরা বিশ্লেষণ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা আমলাতন্ত্রের প্রকৃত ধারণা সম্পর্কে আমরা জানব। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো ব্যুরোক্রেসি। এটি ফরাসি শব্দ বুরিউ এবং গ্রিক শব্দ ক্যারাইটিয়ান থেকে উদ্ভূত। ব্রু শব্দের অর্থ টেবিল বা দপ্তর এবং ক্যারাইটিয়ান শব্দের অর্থ হলো শাসন, অর্থাৎ ব্যুরোক্রেসি শব্দের অর্থ হলো টেবিল বা দপ্তর নির্ভর শাসন ব্যবস্থা, যাকে আমরা ডেস্ক গভর্নমেন্ট হিসেবে অভিহিত করে থাকি। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফ্রান্সে আমলাতন্ত্রের ধারণাটির সর্বপ্রথম উৎপত্তি হয়। আমরা আমলাতন্ত্রের শাব্দিক সংজ্ঞার পর এখন রাষ্ট্রবিজ্ঞানীরা কী বলেছেন সে সম্পর্কে আমরা একটু ধারণা নেব।
এলমন ও পাওয়েল আমলাতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, আমলাতন্ত্র বলতে এমন এক সংগঠনকে বোঝায় যার মাধ্যমে শাসক বা আইন প্রণেতাগণ নিজেদের সিদ্ধান্ত বাস্তবায়িত করার চেষ্টা করে। আমরা আরেকজন থিঙ্কারের সংজ্ঞা আমরা দেখছি। অধ্যাপক ফাইনার আমলাতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, দ্য সিভিল সার্ভিস ইজ এ প্রফেশনাল বডি অফ অফিসিয়ালস, পার্মানেন্ট, পেইড অ্যান্ড স্কিল। ইটস নাম্বার আর এ মেজার অফ দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য স্টেট অ্যান্ড অ্যান ইন্ডিকেশন অফ ইটস নেচার। অর্থাৎ আমলাতন্ত্র হচ্ছে একটি স্থায়ী বেতনভুক্ত দক্ষ চাকুরিজীবী শ্রেণী এবং এর সংখ্যা রাষ্ট্রের কার্যাবলীর প্রকৃতি ও পরিমাপ নির্দেশ করে। ঠিক একইভাবে অধ্যাপক তার সংজ্ঞায় বলেন, আমলাতন্ত্র হচ্ছে পারদর্শী, পেশাদারী, অরাজনৈতিক, স্থায়ী, অধীন, বেতনভুক্ত ও সুদক্ষ সরকারি কর্মচারীবৃন্দের একটি সংস্থা। অতএব আমরা উপরোক্ত সংজ্ঞা থেকে আমলাতন্ত্রের পরিচয় সম্পর্কে জেনে নিজেদেরকে আমরা সমৃদ্ধ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানব। আমলাতন্ত্রের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেখান থেকে চুম্বক অংশগুলো আমরা আলোচনা করব। 1 নম্বর মেধাভিত্তিক নির্বাচন, 2 পদসোপান, 3 লিখিত বিধিবিধান, 4 স্থায়িত্ব, 5 শৃঙ্খলাবোধ, 6 প্রশিক্ষণ, 7 নির্ধারিত বেতনক্রম, 8 পেশাদারিত্ব, 9 রাজনৈতিক নিরপেক্ষতা। এছাড়া আরও অনেকগুলো আমলাতন্ত্রের বৈশিষ্ট্য রয়েছে। প্রথম, মেধাভিত্তিক নির্বাচন। আমলাতান্ত্রিক সংগঠনে কর্মী বাছাইয়ের মূল মাপকাঠি হচ্ছে মেধা। এখানে অভিজ্ঞতা এবং কারিগরি ও বিষয়ভিত্তিক জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হয়। লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে মেধা যাচাই করা হয়। পদসোপান নীতি। পদসোপান নীতি আমলাতন্ত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। পদ ও মর্যাদা অনুসারে এটা করা হয়। এখানে প্রত্যেক নিম্নপদ প্রত্যেক উচ্চপদের অধীন। সিদ্ধান্ত গ্রহণে নিম্নতর পদ উচ্চতর পদকে সহায়তা করে এবং বাস্তবায়নে উচ্চতর পদের কাছে জবাবদিহি থাকে। লিখিত বিধিবিধান। আমলাতন্ত্রে একজন কর্মীর দায়িত্ব, কর্তব্য, করণীয়, অফিসিয়াল কাজ এবং আচরণ নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত ফল লাভের জন্য কতগুলো লিখিত বিধিবিধান থাকে। এইসব মেনে চলার জন্য প্রয়োজনে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। স্থায়িত্ব। আমলাতান্ত্রিক সংগঠন স্থায়ী। সরকারি কর্মচারীগণ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী পদে থাকেন। সরকার পরিবর্তন বা উত্থান পতন সরকারি কর্মচারীদের স্থায়িত্বকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না। সাধারণত অযোগ্যতা, দুর্নীতিপরায়ণতা, শারীরিকভাবে অযোগ্যতা কিংবা চাকুরির শর্তাবলী ভঙ্গের কোনো অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে অভিযোগ প্রমাণিত করা ছাড়া কোনো আমলাকে তাদের পদ থেকে পদচ্যুত করা যায় না। শৃঙ্খলাবোধ। আমলাতন্ত্রে শৃঙ্খলাবোধের উপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়। নির্ধারিত নিয়ম অনুসারে সরকারি আমলাগণকে নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ প্রয়োজনে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গৃহীত হতে পারে। সর্বশেষ, রাজনৈতিক নিরপেক্ষতা। আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল রাজনৈতিক নিরপেক্ষতা। তারা সরকারি কর্মকর্তা বলে তাদের উপর অর্পিত প্রশাসনিক দায়িত্ব ছাড়া অন্য কোনো রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের জড়িত করেন না। তারা রাজনৈতিক মতাদর্শের উপরে উঠে দেশের সেবায় আত্মনিয়োগ করেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতি কোনোরূপ আনুগত্য প্রকাশ করেন না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান দেশের প্রেক্ষাপটে আমলারা তাদের সেই অন্যতম বৈশিষ্ট্য রাজনৈতিক নিরপেক্ষতা হারিয়ে তারা এখন রাজনীতির লেজুট ভিত্তি করে চলছে, যার কারণে আমাদের সাধারণ জনগণের আমলাদের উপর নির্ভরশীলতা, বিশ্বাস এখন অনেকখানি কমে গেছে। আমরা আশা করব আমাদের এই আমলারা তাদের এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পুনরায় ধারণ করবে। এখন আমরা আলোচনা করব আমলাতন্ত্রের কার্যাবলী।
আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্র একটি অপরিহার্য প্রতিষ্ঠান। এটি রাজনৈতিক প্রক্রিয়ারই অংশবিশেষ। আমলাতন্ত্রের ভূমিকা প্রশ্নাতীত এবং অপরিহার্য। বর্তমানকালে প্রতিটি রাষ্ট্রের সরকার পরিচালনার জন্য সর্বতোভাবে আমলাতন্ত্রের উপর নির্ভরশীল। তাই আমলাতন্ত্রের কার্যগুলো একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, একটি রাষ্ট্রের উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ নম্বর, সরকারি আইন ও নীতি কার্যকর করা। সরকার রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা করতে গিয়ে নানা ধরনের আইন প্রণয়ন করে, আর সে আইনগুলো বাস্তবায়ন করাই হলো আমলাদের প্রধান কাজ। আইনসভা কর্তৃক প্রণীত আইন এবং বিচার বিভাগ কর্তৃক প্রদত্ত রায় বাস্তবায়ন আমলাতন্ত্রের মৌলিক কাজ। এইসব বাস্তবায়নের মাধ্যমে আমলাতন্ত্র তার উপর অর্পিত দায়িত্ব পালন করে এবং দৈনন্দিন কর্মপ্রবাহ সচল রাখে। ২ নম্বর কার্যাবলী আইন প্রণয়ন। সাধারণত আইন প্রণয়ন করে থাকে আইন পরিষদ, কিন্তু আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইন প্রণয়নের আগে আইনের কসডা বিল আকারে সংসদে তোলার জন্য প্রয়োজনীয় কাজ করে থাকেন আমলারা। আমলাদের দ্বারা প্রস্তুতকৃত কসডা বিল রাজনৈতিক নেতারা সংসদে উত্থাপন করেন। রাজনৈতিক নেতৃত্ব অনভিজ্ঞতার কারণে আইনের খুঁটিনাটি পরীক্ষা করে দেখতে পারেন না, ফলে আমলাদের আইন প্রণয়ন কাজে অংশ নিতে হয়। ৩ নম্বর, রাজনৈতিক প্রশাসকদের পরামর্শ দান। রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রের জন্য সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়ন করে, কিন্তু এসব নীতি প্রণয়নে আইনগত পদ্ধতিগত পরামর্শ দেন আমলারা। নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বেশ জটিল প্রকৃতির। আমলাতন্ত্র এই জটিলতা নিরসন করে যথাসময়ে রাজনৈতিক নেতৃত্বকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সরবরাহ করে থাকে। সর্বশেষ, স্বার্থগোষ্ঠীর নিয়ন্ত্রণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বার্থগোষ্ঠী প্রতিনিয়ত তাদের দাবি দাওয়া সরকারের কাছে জানায়। সরকার আমলাদের মাধ্যমে আলাপ আলোচনা, দর কষাকষি প্রবৃত্তির মাধ্যমে স্বার্থগোষ্ঠীর দাবি দাওয়া পূরণ করে থাকে। এই জন্য প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়নের মাধ্যমে স্বার্থগোষ্ঠীর চাহিদা পূরণ করে। এভাবে বিভিন্ন স্বার্থগোষ্ঠীর স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা ও সমন্বয় সাধন করে আমলাতন্ত্র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জনসেবা ও আমলাতন্ত্র তার উপর একটি ধারণা নেব। আমরা জানি মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষকে একে অপরের সহযোগিতা নিয়ে বেঁচে থাকতে হয়, আর সমাজে বসবাস করার ফলে মানুষে গড়ে ওঠে বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্ক। মানুষ তার পাশের ব্যক্তির বিভিন্ন কাজে যেমন সহযোগিতা করে, তেমনি যে কোনো ধরনের বিপদ আপদে এগিয়ে আসে। এইভাবেই গড়ে ওঠে সামাজিক সেবার মনোভাব। এটা করতে গেলে মানুষকে আত্মত্যাগ করতে হয়। অন্যের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাকে বলা হয় জনসেবা। আর এই কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে থাকে সবসময় তারাই হচ্ছেন আমলা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাস শুনেছি, যে পাঠ আমরা শুনেছি, আলোচনা করেছি, সেটার ভিত্তিতে আমি বাড়ির কাজ দিচ্ছি। আমি তোমাদের যে শিরোনাম বলছি এটার উপর ভিত্তি করে তোমাদের বাড়ির কাজ তোমরা তৈরি করে আনবে। আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো তোমার বাসায় লিখে আনবে। এই বিষয়ের উপর তোমরা গভীর মনোযোগ সহকারে বাসায় পড়ে লিখে আমাকে দেখাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।